আসসালামু আলাইকুম। আজকে ভারতীয় দালাল, হাসিনার দালাল ও আওয়ামী দালালদের যারা এখনো বাংলাদেশে বসে বিশেষ করে সংবাদপত্র মিডিয়াতে যারা তৎপর তাদের একটু আজকে বিবস্ত্র করব। এদের সম্বন্ধে হুঁশিয়ার থাকেন। এই যে ডেইলি স্টার, প্রথম আলো ঘরানার লোকজন, আজকে দালালির নমুনা দেব এবং সর্বাগ্রে আমি তারেক রহমানকে ভারত সফরের ব্যাপারে অবিচল থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। সরকারের আরেকটা ভালো কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি আলোচনা শুরু করব। খবরে দেখলাম ঢাকা শহরে মেয়েদের জন্য, মহিলা যাত্রীদের জন্য এক্সক্লুসিভলি মহিলা ড্রাইভার এবং হেল্পার এবং কন্ডাক্টর নিয়ে একটা বাস সার্ভিস চালু করা হয়েছে। গোলাপি রঙের এই বাসগুলো চালাবেন মহিলারা এবং তার ভেতরে যে কাজ করেন যারা টিকিট কালেক্ট করা এবং সাহায্য করা, হ্যান্ডিম্যান হিসেবে থাকবেন মহিলারা। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং জিয়াউর রহমান যেভাবে প্রথম নারীদের করলেন, ক্ষমতায়ন করলেন, সেই সূত্র ধরে জিয়াউর রহমান নারী উন্নয়নে এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় যে সক্রিয়, সেজন্য তাকে ধন্যবাদ না জানালে অকৃতজ্ঞতামূলক একটা কাজ হবে। তো আমি সেজন্য তারেক রহমান সরকারকে অভিনন্দন জানাই। এখন আজকের ভিডিওতে যেটা বললাম, প্রথমেই আমি দালালির কিছু নমুনা দিচ্ছি। এ মাসের 17 তারিখে ভারতের একজন অবসরপ্রাপ্ত ডিপ্লোম্যাট, তার উদ্ধৃতি দিয়ে তিনি তারেক রহমানের ভারত যাওয়া না যাওয়া সম্পর্কে যে বক্তব্য দিলেন সেটার কোনো 2 পয়সার দাম নেই, কিন্তু সেটাকে ফলাওভাবে প্রচার করছে বাংলাদেশের আওয়ামী তথা ভারতপন্থী মিডিয়া। ডেইলি স্টার এবং প্রথম আলো তো রয়েছেই, তাদের সঙ্গে যোগ দিয়েছে ইত্তেফাক পত্রিকা। আনোয়ার হোসেন মঞ্জু ও তার স্ত্রী এখন পরিচালনা করেন ইত্তেফাক। এই যে ইত্তেফাকের নগণ্য জঘন্য রূপ, সেটার একটা উদাহরণ দিচ্ছি আমি। 17 তারিখে ভারতের সংবাদ সংস্থা ANI একটা খবর ছড়িয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে। ANI একজন সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি তাকে নিয়ে এসছে। বিদ্যাভূষণ সোনির উদ্ধৃতি দিয়ে বলছে এই সফর ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। অ্যাজ ইফ বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যারা ভারত বিরোধী রাজনীতি করেন বুদ্ধিজীবী, তারা যেন সব গর্ধব। ANI বক্তব্য এটা মনে হয়। ANI একটা ভারতীয় মিডিয়া আউটলেট, তারা বলতেই পারে, কিন্তু ANI কোট করে যেভাবে ইত্তেফাকের 18 তারিখ, আপনার খবর কাগজে দেখেন, ইত্তেফাকের 18 তারিখে ছোট ছোট হরফে লেখা হয়েছে ANI তে সাবেক ভারতীয় কূটনীতিক। ছোট্ট খবর, উপরে হেডলাইনটা ছোট্ট, বড় হেডলাইন হচ্ছে তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ। এটাই মূল বক্তব্য। ইত্তেফাক ঘৃণিত জনধিকৃত হাসিনা এবং এরশাদের দালাল আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানায় তার স্ত্রী যে পত্রিকা সম্পাদনা করেন ইত্তেফাক, জঘন্য মন্তব্য করেছে 18ই অগস্ট। বাংলাদেশের আরেকটা চ্যানেল 24, সেখানে মোর্শেদ হাসিব, নাম শুনিনি কোনোদিন, মোর্শেদ হাসিব একটা লেখা লিখেছেন, গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত। রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বড় কর্তা ব্যক্তি, রণধীর জয়সওয়াল কি বলেছেন? রণধীর জয়সওয়ালের নামটা ছোট, বড় অক্ষরে লেখা,
গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত, তাই কি? তাই নাকি? মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ওনাকে জিজ্ঞেস করছি, এটা কি সত্য নাকি? ভারত এখানে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় বাংলাদেশের সঙ্গে। আপনাদের মতো সাংবাদিকদের আমি যদি মবতন্ত্রে বিশ্বাস করতাম, তাহলে বলতাম জনগণ যেন আপনাদের জুতা মেরে রাস্তায় বিবস্ত্র করে ফেলে রাখত। আমি তো সে কথা বলতে পারি না। তবে মোর্শেদ হাসিব এবং ইত্তেফাক পত্রিকার সম্পাদক মণ্ডলী যে দালালির নিদর্শন দিলেন, তাদেরকে আমি মব ভায়োলেন্সের সমর্থক করে বলতাম, এদেরকে মবের হাতে তুলে দাও, যা করার এরা করবে। সেটা তো আমি বলতে পারি না। তবে তারা মব ভায়োলেন্সের ভিকটিম হলে আমি একটু দুঃখ প্রকাশ করতাম, তবে আশ্চর্য হতাম না। এখন এএনআই কে কেন এরা কোট করছে, যেখানে তারেক রহমানের এই যে অবিচল সিদ্ধান্ত, এটাকে মোবারকবাদ না জানিয়ে, এটাকে ধন্যবাদ না জানিয়ে, তারেক রহমান ও বিএনপি সরকারকে মানে সমর্থন না করে, তাদেরকে মানে অভিনন্দন না জানিয়ে, এখানে তাদের কাছে খবরটা মুখ্য হয়ে গেল ভারতের এএনআই কোন এক ভারতীয় সাবেক কূটনীতিক এবং রণধীর জয়সওয়ালকে কোট করছে। তাদের নামগুলো ছোট অক্ষরে, বড় অক্ষরে দেখাচ্ছে তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে বাংলাদেশ। আর গঠনমূলক ঐতিবাচিক সম্পর্ক চায় ভারত, কে বলছেন? রণধীর জয়সওয়ালের খেতাপুরি, আর ওই যে সোনিরও খেতাপুরি, যেটা কথ্য ভাষায় বলা যায়। বাংলাদেশ যখন তারেক রহমানের নেতৃত্বে একটা নতুন পথে হাঁটছে, সেই সময় যারা এই সরকারের মানে মিথ্যা অভিযোগ এনে সমালোচনা করে, ধরে রাখবেন তারা আওয়ামী ভারতী, ছুপা রুস্তম। এরা লুকিয়ে লুকিয়ে, এরা আসলে ভারতের বন্ধু। ভারত কত শক্তিধর একটা বয়ান আমি বলেছি, কিন্তু যারাই বলে দেশে বা বিদেশে বসে ভারত কিন্তু রংপুর কেটে দিয়ে ওদের হাতে নিয়ে নেবে চিকেন নেক বাড়ানোর জন্য, চিকেন নেককে চড়া করার জন্য, এটা হচ্ছে যারা মিলিটারি স্ট্র্যাটেজি বোঝেন না, যুদ্ধ বিগ্রহ বোঝেন না, আধুনিক যুদ্ধের সম্বন্ধে কোনো ধারণা নেই, অথবা তারা ভারতের পা চাটা দালাল, ভারতের পয়সা তারা চলেন, বা ভারত যাতে সুবিধাজনক অবস্থানে থাকে, বাংলাদেশিরা যেন ভারতকে ভয় করে, এই বয়ান হচ্ছে সেই বয়ান। এই দুটোই ইত্তেফাক, চ্যানেল 24 এবং সে সমস্ত বড় বড় ইউটিউবার, যাদের একজন নাসির উদ্দিন পাটোয়ারিকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন, তুমি আমার স্বরাষ্ট্রমন্ত্রী হবা, তারপরে তোমার আমি বুঝাইয়া দিব কিভাবে দেশ চালাইতে হয়। এই ধরনের ভারত বন্ধু সাংবাদিক বা যারা অ্যানালিস্ট, তাদের একটা এজেন্ডা আছে। আর ইত্তেফাক পত্রিকা বলেন, চ্যানেল 24 বলেন, প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এবং বাংলাদেশের অধিকাংশ মিডিয়া আউটলেট আওয়ামী তথা ভারতের দালাল। এএনআই রিপোর্ট অনুযায়ী সাবেক কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বলেছেন, তিস্তা নদী, রোহিঙ্গা সমস্যা সহ অনেক অমীমাংসিত ইস্যু রয়েছে, অ্যাজ ইফ ভারত সেগুলো কোনো দাম দিয়েছে। 2011 সালে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমরা শুনলাম ভারতপন্থী মিডিয়ার কাছেই বাংলাদেশে বসে যে মনমোহন সিং আসছেন, তিস্তার পানি দিয়ে দেবে। মনমোহন ঢাকায় এসে কি বললেন মনে আছে? তিনি বললেন, আমার কেন্দ্রীয় সরকার তো তিস্তা নদীর পানি বাংলাদেশকে দিতে রাজি ছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর ঘোর বিরোধী, তিনি তিস্তার পানি পশ্চিমবঙ্গের জন্য চান, তাই আমাদের হাত পা বাঁধা। এটা বলল ওই বদমাইশ মনমোহন সিং। আপনি ভারতে কংগ্রেস
বা বিজেপি বা যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, মূলত এটা হচ্ছে মূল মন্ত্র, মূলত মনে রাখবেন, ভারতের কোন সরকার, ভারতের কোন রাজনৈতিক দল, ভারতের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আর যাই হোক বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধু নয়। ভারত বাংলাদেশের একটা শত্রু রাষ্ট্র। এটা যদি বুঝতে না পারেন, মৌলানা ভাসানী যেটা বলেছিলেন যে ভারত যে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু, এটা বুঝতে না পারলে তোমার সমস্ত জীবন ব্যর্থ, রাজনীতি ব্যর্থ, লেখাপড়া ব্যর্থ, চাকরি বাকরি ব্যর্থ। কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব সবচাইতে দরকারি ব্যাপার। দ্রব্যমূল্য, তেল, গ্যাস, ইলেকট্রিসিটি এগুলো আসবে তখন যখন বাংলাদেশ বলে একটা স্বাধীন দেশ টিকে থাকে। আমরা তো অলরেডি আদানির কাছে দাসত্ব চুক্তি হাসিনার মাধ্যমে বাংলাদেশ সাইন করেছে। তারা বিদ্যুৎ দেবে, তারা বিদ্যুতের বর্ধিত দাম আদায় করবে। এই কুইক রেন্টাল নামে যে কাজগুলো হাসিনা করেছেন, হাজার হাজার কোটি টাকার এখানে বরখেলাপ হয়েছে, হাজার হাজার কোটি টাকা বানিয়েছে সিঙ্গাপুরে বসে থাকা এবং এই দুর্বৃত্ত এবং এই হাসিনা সরকারের লোকজন, এই সাংবাদিক বৃন্দ তাদের দালালি করছে। সুতরাং রোহিঙ্গা সমস্যার ভারত কি সমস্যা সমাধান করেছে? রোহিঙ্গারা এসেছে এখানে কবে, কোন যুগে? বহুদিন হয়ে গেল। হাসিনার আমলে কি করেছে ভারত? কি করেছে? কিছুই করেনি। তিস্তার সমস্যা নিয়ে কি আলোচনা করবে? তিস্তা প্রজেক্ট কি তাদেরকে দেয়া হবে? তিস্তা প্রজেক্ট যেহেতু বিএনপি সরকার, তারেক রহমানের সরকার চীনকে দেওয়ার ব্যাপার আগ্রহী, সেই জন্য এখন নতুন ধোয়া তোলা হচ্ছে যে তিস্তা নদীর সমস্যা, রোহিঙ্গা সমস্যা সহ অনেক অমীমাংসিত ইস্যু আছে, সেগুলো ভারত এর সঙ্গে সম্পর্ক ভালো না হলে ভারত সেখানে করবে না। কেন বাবা, তারেক রহমানের তোমার দেশে যেতে হবে কেন? ভারত যদি এতই বাংলাদেশের বন্ধু সুহৃদয়, তাহলে তো তিস্তা নদীর পানি ছেড়ে দিক, তারা এই রোহিঙ্গাদের ফেরত যাওয়ার ব্যাপারে একটা রোল প্লে করুক, তারা এখানে পুশিন বন্ধ করুক, ভারতীয় মুসলমান নাগরিকদেরকে জোর করে বাংলাদেশে ঢোকানো বন্ধ করুক, বাংলাদেশের হাসিনাকে ভারতে রেখে তাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয়া থেকে বিরত রাখা হোক। এবং সরকার যেটা দাবি করেছেন, আমি খুবই খুশি, তারেক রহমানের সরকার সর্বপ্রথম যেটা ইউনিট সরকারও করেনি, হাসিনাকে বিনা বাক্য ব্যয়ে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে। প্রত্যর্পণ চুক্তি হয়েছে 2013 সালে। ওই চুক্তি অনুযায়ী ভারত যদি হাসিনা ও তার দোসরদের বাংলাদেশে ফেরত না দেয়, তাহলে ভারতে তারেক রহমান যাবেন না। এবং এর আরেকটা ব্যাপার হচ্ছে, তার মানে ভারতের সঙ্গে আমরা কূটনৈতিক যে টানাপোড়েন তৈরি হয়েছে ওটাকে দীর্ঘায়িত করব, ভারতের সঙ্গে আমরা সকল রকম সম্পর্ক ছিন্ন করব। ফরাসি বিপ্লবের সময় যখন বিপ্লব বিরোধী ব্রিটেন যখন ফ্রান্সের বিপ্লবীদেরকে ওখানে শেল্টার দিচ্ছিল, ব্রিটেনের লন্ডনে যখন এরা শেল্টার পাচ্ছিল, তখন কি করেছিল ফরাসি গভর্নমেন্ট এবং নেপোলিয়নের সরকার? কি বিলাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রেখেছিল? রাখেনি। তখন বিলাত, ইংল্যান্ড ছিল ফ্রান্সের দুশ্মন নাম্বার 1, প্রধান শত্রু। তাদের সঙ্গে যুদ্ধের সম্পর্ক, তাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না। ভারতের সঙ্গে আমাদের যুদ্ধের সম্পর্ক হবে। আমি আপনাদের আমার ক্ষুদ্র জ্ঞানে বলে দিচ্ছি, আমি আগেও বলেছি, ভারত কোনোদিনও 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 জীবনেও কোনোদিনও বাংলাদেশের বিরুদ্ধে সৈন্য মোতায়েন করে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করতে পারবে না। ভারত চীন এবং পাকিস্তান সীমান্ত থেকে এবং তার কাশ্মীরে, যেখানে ভারতের 5 লক্ষের উপর সৈন্য রয়েছে, স্বাধীনচেতা কাশ্মীরিদের আন্দোলন বন্ধ করার জন্য, এই লক্ষ লক্ষ সৈন্য কাশ্মীর থেকে, পাকিস্তান ফ্রন্ট থেকে এবং চাইনিজ ফ্রন্ট থেকে সরিয়ে বাংলাদেশের বর্ডারে মোতায়েন করবে। রংপুর কেটে নিয়ে যাবে, রংপুর বিভাগ। ভারতকে পুনর্জন্ম নিলেও সেটা সম্ভব হবে না, পারবে না। ভারত আক্রমণ করলে বাংলাদেশের 10 ডিভিশন সেনাবাহিনী এবং বিমান বাহিনী এবং যে আমাদের নৌবাহিনী আছে, সেটাকে ভারত মোকাবেলা করতে হলে তাকে আরো ডবল সৈন্য সংখ্যা নিয়ে আসতে হবে। 20
ডিভিশন সৈন্য মোতায়েন করতে হবে আমাদের, 10 ডিভিশন সৈন্যকে পরাজিত করার জন্য। আর 18 কোটি জনগণ ভারতকে প্রতিরোধ করবে। এটা 71 সাল না, 1971 সালে বাংলাদেশের জনগণ ভারতীয় সৈন্যদের, ভারতীয় প্যারাট্রুপারদের ওয়েলকাম করেছিল। এখন তারা লাঠি হাতে তাদের পেটাবে এবং তাদের বর্ডার থেকে বের করে দেবে। সুতরাং ভারত কোনোদিনও বাংলাদেশ দখল করতে পারবে না, এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হলে বাংলাদেশের উন্নতি ছাড়া, বাংলাদেশের ভালো ছাড়া খারাপ কিছু হবে না। তবে ইত্তেফাক পত্রিকা বলেন, চ্যানেল 24 বলেন, তারা ভারতীয় বয়ানটাকে বড় বড় ব্যানার বাড়িয়ে এত বড় বড় অক্ষরে তারা হেডলাইন করছে। এই পত্রিকাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সরকার না পারলেও জনগণের উচিত ইত্তেফাক পত্রিকা প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এবং ইত্তেফাক, চ্যানেল 24, প্রথম আলো, ডেইলি স্টার এবং যারা যারা ভারতের এই যে সোনিকে উদ্ধৃত করে বড় হেডলাইন দিয়ে খবর করেছে, ওই সমস্ত পত্রিকা বাংলাদেশে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং এই ব্যাপারে সরকার বন্ধ করতে পারে না, জনগণ পারে। জনগণ যদি করে ওই সমস্ত পত্রিকা সাবস্ক্রাইব করা বন্ধ করে দেয়, তাহলেই তাদের 12টা বাজবে। আমি মনে করি ইত্তেফাক, চ্যানেল 24 এদেরকে বয়কট করুন। ঢাকা চায় শেখ হাসিনাকে ফেরত পাঠানো এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের প্রত্যর্পণ। ভারত এখনো সেই বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। একদিকে এই যে সোনি, আরেকদিকে জয়সওয়াল বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে যে তোমাদের কিন্তু ভারত না হলে চলবে না। খুব চলবে। বাংলাদেশ তোমাদের সঙ্গে বৈরিতা করলে, সম্পর্ক খারাপ করলে তোমাদের আরেকটু মাথা ব্যথা বাড়বে। একদিকে পাকিস্তান, আরেকদিকে চীন, আর পূর্ব দিকে বাংলাদেশ। এই তিনটা শক্তিকে মোকাবেলা করার মতো সাহস মোদির ভারতের নাই। তারা তাদের বহু এলাকা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, চিকেন নেক কাটা হয়ে যাবে, এবং আসাম, মেঘালয়, 7 সিস্টার্স তাদের হাত ছাড়া হয়ে যাবে। সুতরাং তাদেরকে বাংলাদেশ দরকার, বাংলাদেশকে ভারতের দরকার নেই। এই কথাটাই তারেক রহমানের সরকার জানিয়ে দিয়েছে, কিন্তু দালালি করছে তাদের এই যে দালাল সাংবাদিক বৃন্দ, বাংলাদেশের বুদ্ধিজীবী বৃন্দ। হাসিনাও চলে গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। যারা এখনো স্বপ্ন দেখে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, হাসিনা ফিরে আসবে, তাদেরকে আমি গর্ধপ বলি। তারপরে তারা এত দুর্বল, মানে ষড়যন্ত্রকারী, এত নগণ্য ষড়যন্ত্রকারী যে এরা এখনো বুঝতে পারছে না এদের কোনো সমর্থন বাংলাদেশে নেই। কদিন আগে শামীম ওসমান একটা মিটিং করেছিল, বোধহয় কানাডাতেই হবে, অটোয়াতে হবে। সে মিটিং এ 10-12 জন লোক হয়েছিল, কয়েকশো চেয়ার ছিল, সবগুলো চেয়ার খালি। মানে বিদেশেও বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন, এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি ডিয়াসপোরা, তারা পর্যন্ত আওয়ামী লীগের কোনো সভায় যান না, তাদের কোনো সমর্থন নেই। আওয়ামী লীগ যেটাকে ইংরেজিতে বলে অ্যাজ ডেড অ্যাজ মাটন, খাসির মাংসের মতো, এটা মরা জিনিস, এটা কোনো ছাগল না, মরা ছাগল। তাদেরকে জীবনেও তাজা করা যাবে না। এটা আওয়ামী লীগেররা না বুঝলেও আপনারা তো বুঝেন, আপনারা প্রতিবাদ করেন। এই যে ইত্তেফাক যেটা করলো, চ্যানেল 24 যেটা করলো, কেন তারেক রহমানকে বারবার ভারত গেলে আমাদের উপকার হবে এই কথাগুলো ভারতীয়দের মানে মুখ দিয়ে শোনা কথাগুলো আমাদের এখানে কেন বড় করে প্রচার করা হবে? এএনআই একটা প্রাইভেট কোম্পানি, প্রতিষ্ঠাতা প্রেম প্রকাশ বর্তমানে তাদের পরিবারের নিয়ন্ত্রণে। সঞ্জীব প্রকাশ সিইও, স্মিতা প্রকাশ এডিটর ইন চিফ, রয়টার্স এর কিছু শেয়ারস আছে এএনআই। মূলত একটা পরিবার নিয়ন্ত্রিত, মানে প্রকাশ পরিবারের নিয়ন্ত্রণের একটা প্রাইভেট কোম্পানি। সেই প্রাইভেট কোম্পানি কাদের নিয়ে এসে কি বক্তব্য দিল সেটা বাংলাদেশের প্রধান পত্রিকা ইত্তেফাক, চ্যানেল 24 হেডলাইন করে ভারতের পক্ষে দালালি করবে খুব প্রচ্ছন্ন ভাবে, সেটা আমরা মেনে নিতে পারি না। আমার অনুষ্ঠান যারা দেখছেন তারা একটু সক্রিয় হন, আপনারা চাপ সৃষ্টি করেন, আমার এই কথাগুলো শেয়ার করেন, যাতে ইত্তেফাক বর্জন করা হয়, চ্যানেল 24 বর্জন করা হয়, এবং যারা যারা এএনআই এই উদ্ধৃতি দিয়ে
বড় বড় ব্যানার করে খবর করবে, তাদেরকে চিহ্নিত করে দেন যে এরা আওয়ামী ভারতীয় দালাল, এদেরকে বর্জন করুন। আমরা এএনআই কে বর্জন করতে পারি না ভারতের, কিন্তু আমরা চ্যানেল 24, ইত্তেফাক, প্রথম আলো, ডেইলি স্টার এবং ওই ঘরানার যত পত্রিকা আছে সবগুলোকে আমরা বয়কট করতে পারি। নয়া দিল্লিতে বসে যে কনস্পিরেসি করা হচ্ছে, যে এই যে খবরগুলো দেওয়া হচ্ছে যে বাংলাদেশ কিন্তু গেল, তোমাদের অবস্থা খারাপ, তোমরা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করো না, এটাই হচ্ছে মূল বিষয়, তাদের থিসিস। এটাকে আমরা মান্য করি না, বর্জন করি, এটাকে বাংলাদেশ বিরোধী বলে আমরা অভিহিত করি। এখানে আরো স্পষ্ট অভিযোগ, এএনআই বারবার এমন থিঙ্ক ট্যাঙ্ক ও বিশেষজ্ঞ উদ্ধৃত করেছে যারা বাস্তবে নেই বা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তারা ফেক নিউজ করছে এবং অধ্যাপক ও বিশেষজ্ঞ এই সমস্ত নাম দিয়ে ভারতীয় মিডিয়া, কলকাতার মিডিয়া, দিল্লির মিডিয়া খবর দিচ্ছে বাংলাদেশ গেল, তোমাদের সঙ্গে ভারত না থাকলে তোমরা শেষ হয়ে যাবে। আসলে ব্যাপারটা পুরোটা উল্টো। ভারতের পক্ষে যাওয়ার জন্যই কিন্তু হাসিনা পত্র পাঠাই বিদায় হয়ে গেল অগাস্ট 5 তারিখে। আমি জুলাই মাসের শেষ সপ্তাহে বলেছিলাম যে হাসিনার দিন কিন্তু ফুরিয়ে আসছে, জুলাইয়ের প্রথম দিকে বলেছিলাম, 1 মাসও লাগেনি। চীনকে রাগিয়ে বাংলাদেশ টিকতে পারবে না, ভারতের পকেটে গেলে বাংলাদেশ সরকার টিকবে না। সুতরাং প্রশ্ন থেকেই যায়, একটা সংবাদ সংস্থা যদি বারবার ভুয়া সূত্র ব্যবহার করে, তাহলে তাদের রিপোর্টকে আমরা কেন নির্ভরযোগ্য মনে করব? তাই না, শুধু তাই না, কেন আমাদের মূল ধারার মিডিয়া তাদের কথা প্রচার করব, প্রকাশ করব? সুতরাং এখানেই সবচেয়ে বড় সতর্কতা। বাংলাদেশের কিছু মূলধারার গণমাধ্যম ভারতীয়দের দালালি করছে, এ কথা বারবার আমি রিপিট করছি যাতে আপনাদের জিনিসটা মনে থাকে। তারেক রহমান ভবিষ্যতে যেতে পারেন, এটা আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মচারী অফিসারের কথাটা বলেছেন। আমি সন্দেহ করি তিনিও ভারতের দালাল এবং আওয়ামীদের দালাল। সুতরাং এই ফরেন অফিসেও তাদের লোক রয়েছে, তারা বলতে চায় বাংলাদেশে তারেক রহমানকে ভারতে যাওয়া হতে পারে এবং যে কোনো সময় হয়তো সময় নির্ধারণ করা হবে। এ ধরনের বক্তব্য তো তারেক রহমানের কাছ থেকে আসেনি যে আমরা পরে ডেট ফেট ঠিক করব। তারেক রহমান বলে দিয়েছেন যতদিন হাসিনা ভারতে থাকবে, হাসিনাকে ফেরত দেওয়া না হবে, যে সমস্ত লোক আওয়ামীরা ভারতে আশ্রয় গ্রহণ করেছে তাদের ফেরত দেওয়া না হবে, ততদিন আমরা ভারতে আমার যাওয়া আসা, ভারতের সঙ্গে সম্পর্ক রাখার কোনো অবকাশ নেই। আমি বক্তব্য শেষ করার আগে বলছি, আমার অনুষ্ঠানে অ্যাম্বাসেডর মারুফ জামান, যিনি আয়না ঘরে ভিকটিম ছিলেন, তিনি বলেছিলেন আমার এই চ্যানেলে যে অবিলম্বে ভারত থেকে বাংলাদেশের হাই কমিশনারকে ফেরত নিয়ে আসা উচিত এবং তাদের সঙ্গে শুধুমাত্র নামকাও আসতে একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক থাকবে ভিসা ইস্যু করার জন্য, আর কোন রকম কনসুলেট সার্ভিস থাকবে। ভারতের বিভিন্ন জায়গায় যে আমাদের কনসুলেট আছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ভারতের কনসুলেট আছে, ওগুলো বন্ধ করে দেওয়া উচিত এবং ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য যত শীঘ্র সম্ভব বন্ধ করে দেওয়া উচিত। হাসিনার সময় যখন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন ডাক দেওয়া হয়েছিল, আমি বিরোধিতা করেছিলাম যে হাসিনা সরানো হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। তখন অনেকেই বলল আমি নাকি ভারতপন্থী, একজন বলল উনি তো ভারতের জন্ম তাই উনি ভারতপন্থী। এরা হচ্ছে সব ভারতের দালাল, যারা যারা সেদিন আমার ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বিরোধিতা করার জন্য আমাকে ভারতীয় দালাল বলেছিল, তাদেরও আমি একচোট নিতে চাই। তারা বলুক ভারতীয় পণ্য তারা বর্জন করলো না কেন, করতে পারলো না কেন। এখন ভারতীয় পণ্য বর্জনের আগে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পারলে ছিন্ন করা উচিত এবং তারেক রহমানের কোনো মূল্যেই কোনোভাবেই ভারতে সফর করার সিদ্ধান্ত নেওয়া উচিত না। যদি তারা সেটা করে আমি তার ঘোর বিরোধিতা করব। যারা বলেন আমি বিএনপির দালাল, আমি কারো দালাল নই, আমি স্পষ্ট কথা নিরপেক্ষভাবে বলি। তারেক রহমানের সরকার ভালো কাজ করলে তার আমি প্রশংসা করছি, যেমন মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিস করেছেন, আমি ধন্যবাদ জানাই তারেক রহমানকে। তার এই সিদ্ধান্ত যে তিনি ভারতে যাবেন না, আমি তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তিনি যদি আবার মত বদলে ভারতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে আমি তার কঠোর বিরোধিতা করব।
ভালো থাকবেন সবাই, ভারত বর্জন করেন এবং ভারতপন্থী পত্রিকাগুলো ইত্তেফাক, চ্যানেল 24 এবং অন্যান্য যারা ভারতীয়দের কোট করে বাংলাদেশ বিরোধী প্রচ্ছন্নভাবে বড় বড় ব্যানার করে খবর করে, তাদের বর্জন করুন। ভালো থাকবেন সবাই। আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমার অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।